ফারুকনগর ইসমাইল ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ মিসাতুল ইসলাম। আজকে তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় অ্যাসিড সম্পর্কে। সে সম্পর্কে একটু আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে হ্যান্ডল করবে সকলেই। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি অ্যাসিড। তো অ্যাসিড সাধারণত আমরা জানি দুই প্রকার নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে। একটা হলো শক্তিশালী অ্যাসিড আর একটা হলো দুর্বল অ্যাসিড। ঠিক আছে? তো শক্তিশালী অ্যাসিডের প্রথমে সংজ্ঞা জানতে হবে, এরপর হচ্ছে শক্তিশালী অ্যাসিডের উদাহরণ, কিভাবে তৈরি হয় এই বিষয়গুলো আমরা জানবো। এরপরে দুর্বল অ্যাসিডগুলো কোনগুলো, দুর্বল অ্যাসিডের সংজ্ঞা কি, অ্যাসিড চেনার উপায় কি, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো। তো সবাই রেডি? ইনশাআল্লাহ। আমি এখানে লিখতেছি, দেখো যে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। এই অ্যাসিডটার সংজ্ঞাটা হচ্ছে যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়। আমি আবারও বলছি, যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় সেসব অ্যাসিডকে শক্তিশালী অ্যাসিড বলা হয়। আমি লিখে দিতেছি, দেখো, যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় সে সকল অ্যাসিড গুলোকে শক্তিশালী অ্যাসিড বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, শক্তিশালী অ্যাসিড কাকে বলে প্রথমে সংজ্ঞা জানতে হবে। এরপরে দেখো, সংজ্ঞাটা হচ্ছে যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় সে সকল অ্যাসিড গুলোকে শক্তিশালী অ্যাসিড বলা হয়। তাহলে আশা করা যায় সকলের মুখস্থ হয়েছে। এবার আমরা উদাহরণ নিই। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, উদাহরণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে, অর্থাৎ হাইড্রোজেন সালফেট আছে, হাইড্রোজেন ফসফেট আছে, হাইড্রোজেন নাইট্রেট আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই উদাহরণগুলো আমরা নিতে পারি। যেমন আমরা যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, সালফিউরিক অ্যাসিড এর সংকেতটা হচ্ছে, এটাকে দুই ভাবে বলা যায়, অথবা হাইড্রোজেন সালফেট, সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোজেন সালফেট, দুই ভাবে এই অ্যাসিডের নামকরণ করা যায়। তো সংকেতটা হচ্ছে তোমার হচ্ছে H2SO4। এটা হলো সালফিউরিক অ্যাসিডের সংকেত। এটা হলো বাণিজ্যিক নাম, এটা ইংরেজি নাম, রাসায়নিক বিক্রিয়া অনুসারে এই নামটা আসে। এখন এছাড়া আরো রয়েছে, যেমন তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সংকেতটা হচ্ছে HCl। এরপরে আমরা নিতে পারি হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন ফসফেট এর সংকেত হচ্ছে H3PO4। এরপরে নিতে পারি হাইড্রোজেন নাইট্রেট, অর্থাৎ HNO3। এই যে মোটামুটি চারটা শক্তিশালী অ্যাসিডের নামকরণ আমি তোমাদেরকে দেখালাম। এই অ্যাসিডগুলো তোমাদেরকে শক্তিশালী অ্যাসিড হিসেবে প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। সুতরাং এই অ্যাসিডগুলোর নাম, সংকেত, ডিটেইলস তোমাকে মুখস্থ করতে হবে। এখন এই অ্যাসিডগুলো কিভাবে তৈরি হয় এই বিষয়ে যদি আমি জানতে চাই বা তোমাদেরকে জানাতে চাই,
তাহলে যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে এইভাবে তোমাকে একটা একটা করে আমি তোমাকে ধরন দিই। সালফিউরিক অ্যাসিডের যদি ব্যাখ্যা দিতে চাই, সালফিউরিক অ্যাসিডের ব্যাখ্যা যদি কিভাবে তৈরি হয়েছে এই ব্যাখ্যাটা যদি আমি তোমাদেরকে দিতে চাই, তাহলে এখানে হাইড্রোজেন প্লাস সালফেট, সালফেট একটা যৌগমূলক, হাইড্রোজেনের একটি মৌলক, এটা গ্যাসীয় পদার্থ দ্বিপরমাণু হিসেবে অবস্থান করে। প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ আমরা জানি দ্বিপরমাণু, সে অনুসারে এটার আধান হচ্ছে +1 আর এই টোটাল এটার আধান হচ্ছে -2। এই -2 এবং এই প্লাস এই আধানের মাধ্যমে হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফেট যৌগ তৈরি করে, হাইড্রোজেন সালফেট যৌগ তৈরি করে। এখন এখানে যদি আমি এটাকে উঠে দিই, তাহলে এখন যে বিষয়টা এখানে হাইড্রোজেনের সাথে 2 আছে, এই 2 কি এখানে কি আছে? না, আসলে এই সালফেট যৌগের সাথে যে -2 ছিল এই 2টা এই উপাদানের সাথে নিচে চলে যাবে, তো সেই 2টা সেভাবে গেছে। এখন সমতা যদি করতে চাই, সমতা অলরেডি হয়ে গেছে, সমস্যা এখানে 2টা এখানে 2টা আছে, সালফার এখানে একটা অক্সিজেন এখানে 4টা এখানে 4টা, অর্থাৎ সমতা ওভার হয়ে গেছে। সুতরাং আমি এখান থেকে জানতে পারলাম যে হাইড্রোজেন এবং সালফেটের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফেট যৌগ উৎপন্ন হয়, আর এই হাইড্রোজেন সালফেট যৌগটাকে সালফিউরিক অ্যাসিড বলা হয়, যেই অ্যাসিডকে আমরা শক্তিশালী অ্যাসিড নামে চিনে থাকি। আর এটা তোমার পরীক্ষায় বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি সালফিউরিক অ্যাসিড অথবা নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, এর মধ্যে দুর্বল অ্যাসিডও তোমার দেওয়া থাকতে পারে। তবে অবশ্যই তোমাকে আগে থেকে যদি প্র্যাকটিস থাকে তুমি অবশ্যই বলতে পারবে যে এটা সালফিউরিক অ্যাসিড, অবশ্যই এটা শক্তিশালী অ্যাসিড। এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি আমি ব্যাখ্যা দিতে চাই, তাহলে হাইড্রোজেন +2 Cl, এটা সবই দ্বিপরমাণু, আর এখানে -1 সরি এখানে +1 এখানে -1, এগুলো হলো আধান, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। এই ধনাত্মক এবং ঋণাত্মক আধানের বিক্রিয়ার ফলে যে যৌগটি উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে 2 দিলে বিক্রিয়াটি সমতা হয়ে যায়, এভাবে যৌগগুলো উৎপন্ন হয়। অপরদিকে যদি আমি হাইড্রোজেন ফসফেটের কথা বলি, হাইড্রোজেন ফসফেটটা কিভাবে তৈরি হয়েছে, হাইড্রোজেন ফসফেটের ব্যাখ্যাটা যদি তোমাকে আমি দিতে চাই, তাহলে হবে হাইড্রোজেন দ্বিপরমাণু প্লাস ফসফেট একটি যৌগমূলক, এর আধান হচ্ছে -3, ফসফেটের আধান হচ্ছে -3, হাইড্রোজেন আধান +1, এই যে 3 চলে আসবে হাইড্রোজেনের কাছে এসে বিক্রিয়া তৈরি করবে H3PO4। এখন যেহেতু এখানে সমতা হয় না, এখানে আছে 2টা এখানে আছে 3টা, তো এখানে যদি আমি 2 দেই তাহলে 3 × 2 = 6, এখানে তখন আমাকে 3 দিতে হচ্ছে, এখানে 2 দিলে বিক্রিয়াটি সম্পূর্ণ 4 × 2 = 4 × 2। এটা হচ্ছে বিক্রিয়া তৈরি করার কৌশল, এবং এই বিক্রিয়া অনুসারে এই হাইড্রোজেন এবং ফসফেটের বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ফসফেট যৌগ তৈরি হয়, আর এই হাইড্রোজেন ফসফেট যৌগটাকে অবশ্যই হাইড্রোজেন ফসফেট যৌগ বলা হয়। অনুরূপভাবে আমরা যদি হাইড্রোজেন নাইট্রেট যৌগ দেখাতে চাই, হাইড্রোজেন নাইট্রেট যৌগটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি আমি তোমাদেরকে দেখাতে চাই, তাহলে হাইড্রোজেন 2 অনুরূপভাবে নাইট্রোজেন যেহেতু যৌগমূলক, এর আধান +1 এর আধান -1, এই প্লাস মাইনাসে কাটাকাটি করলে কিছুই থাকে না, সুতরাং এইখানে বিক্রিয়াটা তৈরি হবে HNO3। এখন এখানে সমতা যদি করতে চাই তাহলে এখানে 2 এখানে 2 দিলে বিক্রিয়াটি সমতা হয়ে যায়। এইভাবে শক্তিশালী অ্যাসিডের তথ্য আমরা জানতে পারি। এভাবে যদি আমরা ব্যাখ্যা সহ মুখস্থ করতে পারি, তাহলে বিক্রিয়াটা কিভাবে হলো, অ্যাসিডটা কোন ধরনের, অ্যাসিডের সংকেত কি বা বাণিজ্যিক নাম কি, বিশেষ করে সালফিউরিক অ্যাসিডের বাণিজ্যিক নাম, এই নামটা পরীক্ষায় আসে, এরকম ভাবে আমাদের পরীক্ষায় থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, আর এভাবে ব্যাখ্যা সহ যদি জানতে পারি তাহলে বিষয়টা আমার আরো সহজ হয়। এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, যে আমি -2 লিখছি বা -3 লিখছি, +1 লিখছি, এই বিষয়গুলো কোথা থেকে আসতেছে, বা এটা যে -3 এটা কিভাবে হয়, সালফেটের যে এখানে আমি -2 লিখেছিলাম এটা কিভাবে হয়, এটা যদি তোমাকে আমি ব্যাখ্যা দিতে চাই তাহলে আমাকে বলতে হবে এই শুধু সালফেট যৌগটা আপনাকে দিতে হবে। এখানে দেখো SO4 এর পাওয়ার -2, এই -2টা কিভাবে হয়, দেখো -2টা হয় এইভাবে, সেটা হচ্ছে যে সালফারের যোজনী 6, অক্সিজেনের যোজনী -2, এর সাথে অক্সিজেনের পরিমাণ 4টা আছে, সুতরাং গুণক 4। এখন ক্যালকুলেট করে দেখো 6 প্লাসে মাইনাসে -4 2 8,
বিয়োগ করলে 2, এই যে -2, এই -2টা এই জায়গায় আমি লিখছি। এভাবে ক্যালকুলেট করে আমরা -2টা বের করতে পারি। আশা করা যায় এই টপিকটা তোমাদের সবার বোধগম্য হয়েছে বা সবাই বুঝতে পেরেছো। আমি এটা বুঝে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো শক্তিশালী অ্যাসিড দেখানো কমপ্লিট। এবার আমি দুর্বল অ্যাসিড যেটা সেটা আমি দেখাতে চাচ্ছি তোমাদেরকে। দুর্বল অ্যাসিড প্রথমে সংজ্ঞা। দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড যদি বলতে চাই ওই সংজ্ঞার মতোই প্রায়, যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আর এখানে হবে যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। পার্থক্য এতটুকু, যে সকল অ্যাসিড পানিতে, যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় না। আমি তোমাদের সামনে এখন দুর্বল অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। দেখো দুর্বল অ্যাসিডটা হচ্ছে, প্রথমে সংজ্ঞা সম্পর্কে জানতে হবে, যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। দেখো শক্তিশালী অ্যাসিডের মধ্যে পার্থক্য কতটুকু, এখানে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় আর এখানে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, পার্থক্য এতটুকু। সংজ্ঞাটা মুখস্থ রাখাও সহজ। দেখো যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না সে সকল অ্যাসিডকে তোমার হচ্ছে দুর্বল অ্যাসিড বলা হয়। ক্লিয়ার? এবার দেখো আমরা উদাহরণ হিসেবে যদি নিতে চাই, উদাহরণ হিসেবে যদি নিতে চাই তাহলে এক অসংখ্য যোগ্যতা পাওয়া যাবে। এর মধ্যে ইথানোয়িক অ্যাসিড এর সংকেতটা হচ্ছে CH3COOH। দেখো দুর্বল অ্যাসিডের সংকেত হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা বাণিজ্যিক নাম। এটাকে আমরা বলতে ইথানোয়িক অ্যাসিড আমরা বলতে পারি। এর সংকেত হলো CH3COOH। এছাড়াও আরো অক্সালিক অ্যাসিড আমরা নিতে পারি। অক্সালিক অ্যাসিড এটার সংকেত হচ্ছে এই দুইটা অ্যাসিডকে আমরা দুর্বল অ্যাসিড হিসেবে চিনি। এছাড়া আরো আছে, যদি আমি আরো লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো হাইড্রোজেন কার্বনেট, অর্থাৎ H2CO3। এই অ্যাসিডটাও দুর্বল অ্যাসিড হিসেবে আমরা চিহ্নিত করি বা চিনে থাকি। সুতরাং এই অ্যাসিডগুলোর সংকেত অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং এগুলো নৈবত্তিক আকারে প্রশ্ন আসতে পারে, খ নাম্বার আকারে প্রশ্ন আসতে পারে, অথবা একটা থিওরি দিয়ে রাখলো দীপক আকারে, সেখান থেকে তোমাকে এই অ্যাসিড সম্পর্কে প্রশ্ন করতে পারে, বা এই অ্যাসিডগুলো দিয়ে কি কাজ হবে, মানে কোথায় কোথায় ব্যবহার করা হবে, এর ক্ষতিকারক দিক কি, এর উপকারিতা কি, এগুলো বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে। তো সেইগুলো অবশ্যই তুমি মুখস্থ করে রাখবে এবং এই তথ্যগুলো অবশ্যই তোমাকে হ্যান্ডনোট করে রাখতে হবে। এবং হ্যান্ডনোট করে রাখলে পরবর্তীতে তুমি এই তথ্যটিকে আবার নতুন করে তুমি মুখস্থ করা লাগবে না, নতুন সেখান থেকে তুমি জানতে পারবে বিষয়গুলো, এগুলো কিভাবে তৈরি হলো, কিভাবে হয়েছে, নাম মুখস্থ করবে কিভাবে পরীক্ষায় আসতে পারে, এই বিষয়গুলো তুমি জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করা যায় আজকের আলোচনা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সুতরাং আজকের আলোচনা এই পর্যন্ত শেষ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি।